ইরানে সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে 200-রও বেশি নিহত। খামেনির পক্ষে পাল্টা সমাবেশ, ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। ভেস্তে গেছে সিরিয়ার আলেপ্পোয় যুদ্ধবিরতি। এসডিএফ সরকারি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় 3 সেনা নিহত। ভয়ে শহর ছেড়েছে 1.5 লাখের বেশি মানুষ। ক্যারিবীয় সাগরে আরেকটি তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। মাদুরোকে আটকের পর সুর নরম ভেনেজুয়েলা সরকারের। ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিত। ভারতে ইডির বিরুদ্ধে আন্দোলনে 8 কিলোমিটার পথ হেঁটে মমতার মিছিল। সাংবিধানিক পদে থেকে তদন্ত সংস্থার কাজে বাধা দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ বিজেপি কংগ্রেস। ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত ফ্রান্স, আহত 28। যুক্তরাজ্যে বাতিল 1/2 ফ্লাইট। বিদ্যুৎহীন 34,000 ঘরবাড়ি। দাবানলে পড়ছে অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চল। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার মার্কিন মসনদ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎখাতের সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে ইরান বড় বিপদে আছে দাবি করে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ইরানি গণমাধ্যমের দাবি, বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত 200-রও বেশি মানুষ নিহত হয়েছেন। এদিকে খামেনির পক্ষে দেশটির বিভিন্ন শহরে পাল্টা সমাবেশ হয়েছে। ইরানে অর্থনৈতিক মন্দার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে। বিক্ষোভকারীরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবি করেছেন। স্থানীয় গণমাধ্যম তেহরান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এক ইরানি চিকিৎসকের দাবি, প্রায় 2 সপ্তাহ ধরে চলা এই অস্থিরতায় রাজধানীর 6টি হাসপাতালে 200-র বেশি বিক্ষোভকারীর মৃত্যু নথিভুক্ত হয়েছে, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। দেশজুড়ে ইন্টারনেট ও টেলিযোগাযোগ কার্যত বন্ধ করে দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এই ইন্টারনেট শাটডাউন মানবাধিকার লঙ্ঘন আড়াল করার কৌশল বলে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অতীতের মতো এবারও ডিজিটাল অন্ধকারের সুযোগে বেআইনি হত্যাকাণ্ড, নির্বিচার গ্রেফতার ও দমনপীড়নের ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে সংস্থাটি। এর মধ্যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ ও বিদেশি শক্তির হাতিয়ার আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই সহিংসতা চালাচ্ছে। খামেনির দাবি, ট্রাম্পের হাতে হাজারো ইরানির রক্ত লেগে আছে এবং শেষ পর্যন্ত তাকেও উৎখাত করা হবে। এর মধ্যে আরদাবিল শহরে সরকারপন্থী বিক্ষোভকারীরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষে স্লোগান দেন। একই সময়ে পশ্চিমাঞ্চলীয় খোররামবাদে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল। অন্যদিকে ইরান বড় বিপদে আছে দাবি করে সরাসরি সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরানে এমন সব শহরে বিক্ষোভকারীরা নিয়ন্ত্রণ নিচ্ছে যা কয়েক সপ্তাহ আগেও কল্পনা করা যায়নি। গেল বছরের জুনে ইরানে বোমা হামলার স্মৃতি টেনে ট্রাম্প শাসক গোষ্ঠীকে সরাসরি হুঁশিয়ারি দেন। বলেন, বিক্ষোভকারীদের ওপর গুলি না চালানোই তাদের জন্য ভালো হবে, নইলে যুক্তরাষ্ট্র গুলি চালানো শুরু করবে বলে সতর্ক করেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণার পরদিনই এসডিএফ ও রাষ্ট্রীয় বাহিনীর মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি সংঘর্ষ। আশরাফিয়ে ও শেখ মকসুদ এলাকা ছাড়তে না চাওয়ায় গোষ্ঠীটির ওপর হামলা চালায় সরকারি বাহিনী। কুর্দি সমর্থিত গোষ্ঠীটির পাল্টা হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত 3 জন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 12 সেনা। এদিকে সিরিয়ার যুদ্ধ পরবর্তী পুনর্গঠন ও মানবিক সহায়তায় $72 কোটি বরাদ্দের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রক্তক্ষয়ী সংঘর্ষের পর স্থানীয় সময় শুক্রবার আলেপ্পোর কয়েকটি এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা করে সিরিয়ার সরকার। এ সময় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফকে এসব এলাকা ছেড়ে যেতে নির্দেশ দেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এলাকা ছেড়ে যেতে অস্বীকৃতি জানায় গোষ্ঠীটি। এরপরই আলেপ্পোর নিকটবর্তী আল মাকসুদ এলাকায় অভিযান জোরদার করে সিরীয় সেনারা। তীব্র লড়াইয়ের পর এলাকাটির বেশিরভাগ জায়গার নিয়ন্ত্রণ নেয় সরকারি বাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা জানায়, শেখ মাকসুদ এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজন এসডিএফ সদস্যকে গ্রেফতার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় এসডিএফ দাবি করে, শেখ মাকসুদ এলাকার খালেদ ফজর হাসপাতালে হামলা চালায় নিরাপত্তা বাহিনী। তবে সে দাবি অস্বীকার করে হাসপাতালটিকে এসডিএফের অস্ত্রাগার বলে দাবি করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সিরিয়ার সেনাবাহিনী জানায় আলেপ্পোয় তাদের অবস্থান লক্ষ্য করে এসডিএফ-এর হামলায় কয়েকজন সেনা হতাহত হয়েছেন। তারা আরও দাবি করে ওই এলাকার কুর্দি যোদ্ধাদের কয়েকজন অস্ত্র ধরতে অস্বীকৃতি জানালে তাদের বেশ কয়েকজনকে হত্যা করে এসডিএফ। অন্য বাসিন্দাদের ভয় দেখাতে তাদের মরদেহ পুরানো হয় বলেও দাবি সেনাবাহিনীর। সিরিয়ার যুদ্ধ পরবর্তী পুনর্গঠন ও মানবিক সহায়তায় $72 কোটি বরাদ্দের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে আলেপ্পোয় সম্প্রতি সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সব পক্ষের মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছে জোটটি। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জানান দ্বিপাক্ষিক সহায়তা এবং মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এই অর্থ সহায়তা দেয়া হবে। বরকতুল্লাহ, সময় সংবাদ। মাদুরো আটক হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিত দিল ভেনেজুয়েলা। দেশটির নতুন সরকার জানিয়েছে ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ফেরাতে একটি অনুসন্ধানমূলক প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ক্যারিবীয় সাগরে ৫ম তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাঙা কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে অনুসন্ধানমূলক প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলার সরকার। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা এরই মধ্যে কার্কাস সফর করছেন। শিগগিরই ওয়াশিংটনে ভেনেজুয়েলার একটি প্রতিনিধি দল পাঠানো হবে বলেও জানানো হয়। এদিকে ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট আরও একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। ওলিনা নামের জাহাজটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে জব্দ হওয়া ৫ম ট্যাঙ্কার। মার্কিন সাউদার্ন কমান্ড জানায় এটি তথাকথিত ডার্ক ফ্লিটের অংশ। অভিযানে নৌবাহিনী ও মেরিন সদস্যরা অংশ নেন এবং ভেনেজুয়েলার জলসীমা ছাড়ার পরই জাহাজটি দখলে নেওয়া হয়। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান একে গোস্ট ফ্লিটের বিরুদ্ধে আরেকটি সফল অভিযান বলে উল্লেখ করেছেন। সামুদ্রিক ঝুঁকি বিশ্লেষণ সংস্থাগুলোর মতে জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করে মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর মধ্যেই হোয়াইট হাউসে বিশ্বের শীর্ষ তেল কোম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে তিনি বলেন ভেনেজুয়েলার তেল উৎপাদন পুনর্গঠন যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থে গুরুত্বপূর্ণ। ট্রাম্প জানান কোন কোন মার্কিন কোম্পানি ভেনেজুয়েলায় প্রবেশ করবে সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রই নেবে। শেভরন, এক্সন মোবিল ও কনকো ফিলিপস সহ বড় তেল কোম্পানির প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন ভেনেজুয়েলার তেল বিক্রি ও রাজস্ব দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণে রাখতে চায় ওয়াশিংটন, যাতে দেশটির রাজনৈতিক গতিপথ যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। তৃণমূলের তথ্য প্রযুক্তি দফতরে ইডির অভিযানের প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে তৃণমূল কংগ্রেস। লাগাতার আন্দোলনের প্রথম দিনে প্রায় ৮ কিলোমিটার পথ হেঁটে মিছিল করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবিধানিক পদে থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দেওয়ার অভিযোগে এদিনও মমতাকে তীব্র আক্রমণ করেন বিজেপি ও কংগ্রেস নেতারা। চলতি বছর মে জুন মাসে রাজ্যটির বিধানসভা ভোট, তার আগে এই ইস্যুতে রাজ্যের রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। দক্ষিণ কলকাতার যাদবপুরে প্রায় ৮ কিলোমিটার পথ পায়ে হেঁটে বিজেপির বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে মমতার পাশে দেখা যায় অভিনেতা ও সাংসদ দেব, অভিনেতা সোহম, কাঞ্চন মল্লিক সহ আরও বেশ কয়েকজন অভিনেত্রীকেও। মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারকে কার্যত তুলোধুনো করেন তৃণমূল নেত্রী। কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। ফাইল ছিনিয়ে নিয়ে গেলেন কারণ তিনি বাঁচাতে চান তার দলের স্ক্যামের সঙ্গে যুক্ত, যারা হাওয়ালার সঙ্গে যুক্ত, তাদের রক্ষা করতে। কলকাতায় তৃণমূলের প্রতিবাদ মিছিলে উপস্থিত অনেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি একচোখা নীতির সমালোচনা করেন। শুধু বাংলা না, বাংলার বাইরে যারা বাংলা ভাষা বলছে তাদেরকে বাংলাদেশি বলছে। ওরা বাংলাকে জানে না, ওরা বাঙালিকে জানে না। বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গে আলোচিত কয়লা পাচার মামলায় দিল্লি ও কলকাতা সহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কলকাতার লাউডন স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের তথ্য প্রযুক্তির দায়িত্বে থাকা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশির সময় সেখানে প্রবেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সবুজ রঙের একটি গুচ্ছ ফাইল ও কম্পিউটারে হার্ড ড্রাইভ নিয়ে আসেন তিনি। এ ঘটনা নিয়ে যদিও উভয় পক্ষই আদালতের দ্বারস্থ হয়েছে।
সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। ঝড় গরিত্তির তাণ্ডবে বিপর্যস্ত ফ্রান্স ও ব্রিটেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতভর তাণ্ডব চালায় গরিত্তি। এতে উপড়ে যায় বহু গাছপালা, ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর। ফ্রান্সে আহত হন অন্তত 28 জন। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে অর্ধশতাধিক ফ্লাইট বাতিলের পাশাপাশি অনেক এলাকায় রেল পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ফ্রান্সের পশ্চিমাঞ্চলে আঘাত হানে ঝড় গরিত্তি। এ সময় দেশটির নরম্যান্ডি অঞ্চলে বাতাসের গতিবেগ সর্বোচ্চ ঘন্টায় 213 কিলোমিটার রেকর্ড করা হয়। গরিত্তির আঘাতে উপড়ে গেছে অনেক গাছপালা, বাড়িঘর সহ বহু অবকাঠামোর ক্ষতি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ঝড়ের কারণে দেশটির পাওয়ার গ্রিড ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফরাসি গ্রিড অপারেটর এনেদিস। এতে অঞ্চলটির প্রায় 3,80,000 পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ক্ষতির মুখে টেলিযোগাযোগ ব্যবস্থাও। এর আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নরম্যান্ডি অঞ্চলের মানচে ও সেন্ট মারিতিম বিভাগে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ঝড়ের প্রভাবে ব্যাহত হয় রেল চলাচল, বাতিল করা হয় বহু ট্রেন। ফ্রান্সের পাশাপাশি প্রভাব পড়েছে প্রতিবেশী যুক্তরাজ্যেও। ঝড়ের কারণে প্রায় 57,000 বাড়ি বিদ্যুৎহীন ছিল বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল গ্রিড। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে 50টির বেশি ফ্লাইট বাতিল করে ব্রিটিশ এয়ারওয়েজ। মিডল্যান্ডস ও দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডে রেল পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয়। ঝড়ের কারণে বিভিন্ন অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর নির্দেশ দিয়েছে জরুরি সেবা সংস্থাগুলো। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। নিজেদের বিলুপ্তির ঘোষণা ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী এসটিসির। রিয়াদে সৌদির মধ্যস্থতায় বৈঠকে সিদ্ধান্ত। মোহাম্মদ বিন সালমান প্রশাসনের প্রশংসা। ভয়াবহ দাবানলের কবলে পড়েছে অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চল। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কয়েকটি উপশহর। দাবানল গ্রাস করেছে 36,000 হেক্টর বনভূমি। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত। নতুন বছরের শুরুতেই ভয়াবহ দাবানলের কবলে অস্ট্রেলিয়া। স্থানীয় সময় শুক্রবার মেলবোর্ন ও এর আশেপাশের তাপমাত্রা 43 ডিগ্রি ছাড়িয়ে যায়। তীব্র গরম আর শুষ্ক দমকা হাওয়ায় ভিক্টোরিয়া রাজ্যের বনভূমিতে দেখা দেয় দাবানল। নিয়ন্ত্রণহীন আগুনে মেলবোর্ন থেকে 175 কিলোমিটার উত্তরে লং উড ও রাফি উপশহর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কয়েকজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ভিক্টোরিয়া রাজ্য ও নিউ সাউথ ওয়েলসের উচ্চ তাপমাত্রা প্রবণ এলাকায় আগেই জরুরি অবস্থা জারি করা হয়েছিল। নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছিল ঝুঁকিতে থাকা বাসিন্দাদের। তবে বাড়তি সতর্কতা ও দমকল বাহিনীর সব প্রচেষ্টা ব্যর্থ করে মাত্র কয়েক ঘন্টায় ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলসের কয়েকটি আবাসিক অঞ্চলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কয়েকটি উপশহরে প্রায় 35,000 ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। গৃহহীন অনেকেই কাছের আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এরই মধ্যে সব ধরনের সহায়তার নিশ্চয়তা দেওয়া হয়েছে। প্রত্যন্ত এসব অঞ্চলে প্রবাসী বাংলাদেশিরা স্থায়ীভাবে বসবাস করে না বলে জানা গেছে। আর তীব্র দাবদাহের মধ্যেই গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। ইউক্রেনে এক রাতে নজিরবিহীন ড্রোন মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার জবাবে বেশ কয়েকটি শহরে শব্দের চেয়ে দ্রুতগতির অরিশনিক হাইপারসনিক মিসাইল দিয়ে আঘাত করেছে মস্কো। ইউরোপের সীমান্তের কাছে এই ক্ষেপণাস্ত্র হামলাকে ন্যাটোর প্রতি সরাসরি সতর্কবার্তা হিসেবে দেখছেন জেলেনস্কি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার জবাবে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অরিশনিক ক্ষেপণাস্ত্র দিয়ে শক্তিশালী হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লবিভ লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। রাশিয়ার দাবি ইউক্রেনের সামরিক ড্রোন নির্মাণ কারখানা এবং দেশটির মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। হামলায় আবাসিক ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি সরবরাহ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। কিয়েভে প্রায় 5 লাখ গ্রাহকের বিদ্যুৎ ও 6,000 ভবনের হিটিং পুনরুদ্ধারে তৎপরতা চালাচ্ছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, লভিভ অঞ্চলে রাশিয়ার অরিশনিক ক্ষেপণাস্ত্র হামলা ইচ্ছাকৃতভাবে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তের খুব কাছাকাছি চালানো হয়েছে। জেলেনস্কি ক্ষোভ জানিয়ে বলেন, মস্কো যখন এমন অস্ত্র ব্যবহারের পেছনে কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়ার চেষ্টাও করছে না, তখন ব্যক্তিগত সম্পর্ক বা কূটনৈতিক ভাষা দিয়ে পরিস্থিতি এড়ানো যাবে না। এমন প্রেক্ষাপটে যুক্তরাজ্য সম্ভাব্য যুদ্ধবিরতির পর ইউক্রেনে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতিতে $25 কোটি বরাদ্দ দিয়েছে।
মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আটকের কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্র নেবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনে এক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন ট্রাম্প। এর আগে মাদুরোর ঘটনাটি উল্লেখ করে পুতিনের দিকে ইঙ্গিত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এমন সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প, জানান পুতিনের ক্ষেত্রে এমন কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক রয়েছে বলেও জানান ট্রাম্প। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে পুতিন হতাশ করেছে বলেও উল্লেখ করেন তিনি। নিজেদের বিলুপ্তির ঘোষণা দিল ইয়েমেনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল STC। রিয়াদে সৌদির মধ্যস্থতায় চলা বৈঠকের মধ্যে স্থানীয় সময় শুক্রবার এ সিদ্ধান্ত নিয়েছে গোষ্ঠীটি। সম্প্রতি ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল STCর ঘাঁটিতে শত শত বিমান হামলা চালায় সৌদি আরব। এতে বেশ কয়েকজন হতাহত হন। সৌদি সীমান্তবর্তী এলাকায় STCর বেশ কিছু অভিযানের কারণেই এই সিদ্ধান্ত নেয় মোহাম্মদ বিন সালমান প্রশাসন। উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতার পথ খোলা থাকলেও বড় বাধা হয়েছিলেন আবুধাবি সমর্থিত STCর নেতা আল জুবাইদি। পরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগের পর দেশ ছেড়ে পালান জুবাইদি। এরপর রিয়াদে সৌদির মধ্যস্থতায় বৈঠকে বসতে রাজি হয় উভয় পক্ষ। এর মধ্যেই নিজেদের বিলুপ্তির ঘোষণা দিল ইয়েমেনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল STC। স্থানীয় সময় শুক্রবারে সিদ্ধান্ত নিয়েছে গোষ্ঠীটি। এক বিবৃতিতে গোষ্ঠীটির সদস্যরা জানান STCর মূল এবং সহযোগী কাঠামো ভেঙে দেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশ ও বিদেশে সব ধরনের কার্যালয় ও কার্যক্রম বন্ধ করে দেয়া হবে বলেও জানান তারা। তাদের দাবি, সংগঠনের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত তাদের। এদিকে সৌদি আরব মধ্যস্থতা করায় তাদেরকে স্বাগত জানিয়েছে STC। তারা বলছে, রিয়াদ যে ভূমিকা নিয়েছে তা দক্ষিণের মানুষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখন সৌদির তত্ত্বাবধানে একটি সফল দক্ষিণী সম্মেলন চায় তারা। দীর্ঘদিন ধরে নিজেদের স্বাধীনতা চাওয়া গোষ্ঠীটির এমন আকস্মিক বিলুপ্তিতে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের সার্বিক পরিস্থিতিতে আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন অনেকে। এর প্রভাবে সানার রাজনীতিতে বড় মোড় আসতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। ইরানে সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে 200-র বেশি নিহত। খামেনির পক্ষে পাল্টা সমাবেশ, ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। ভেস্তে গেছে সিরিয়ার আলেপ্পোয় যুদ্ধবিরতি। SDF সরকারি বাহিনী পাল্টাপাল্টি হামলায় 3 সেনা নিহত। ভয়ে শহর ছেড়েছে 1.5 লাখের বেশি মানুষ। এবং ক্যারিবীয় সাগরে আরেকটি তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। মাদুরোকে আটকের পর সুর নরম ভেনেজুয়েলা সরকারের। ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিত। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার থাকবে নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথচলা। সঙ্গে থাকুন সময়ের।